আজ 24 এপ্রিল বৃহস্পতিবার জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ 7টি তাজা খবর। শুরুতেই হেডলাইন্স। বালুরঘাটের নবদম্পতি পেহেলগামে সন্ত্রাসী হামলা থেকে প্রাণে বাঁচলেন। কলকাতায় তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা, আবহাওয়ার খবর। জলপাইগুড়িতে নাবালিকাকে ধর্ষণের দায়ে যুবকের 20 বছরের কারাদণ্ড। কলকাতায় তাপমাত্রা বাড়বে, কাশ্মীরে হানিমুনে গিয়ে বালুরঘাটের দম্পতি বিপদ থেকে রক্ষা। পেহেলগাম হামলা নিয়ে প্রধানমন্ত্রীর বাসভবনে উচ্চ পর্যায়ের বৈঠক। কলকাতা বিমানবন্দরে 2টি মৃতদেহ পৌঁছালো, তদন্ত চলছে। মাত্র 10 মিনিটের ব্যবধান। সময়ের এই ব্যবধানের জন্য জঙ্গি হামলার মুখ থেকে বাঁচলেন বালুরঘাটের নবদম্পতি। হামলার পর কোনো মতে হোটেলে ফিরে গোটা দিন রাত আতঙ্কে কাটে তাদের। কার্যত হোটেল বন্দি করে রাখেন নিজেদের। প্রাণে বেঁচে ভগবানকে ধন্যবাদ জানাচ্ছেন তারা। এদিকে রাতভর বালুরঘাটে দুশ্চিন্তায় কাটে পরিবারের। এই মুহূর্তে তারা নিরাপদে থাকলেও সুরক্ষিত বাড়ি ফেরার অপেক্ষায় তাদের আত্মীয় পরিজনেরা। বালুরঘাট শহরে 24 নম্বর ওয়ার্ডের বাসিন্দা, পেশায় গ্রাফিক্স ডিজাইনার অনুরাগ মণ্ডল। চলতি বছরের 23শে জানুয়ারি তার বিয়ে হয় বালুরঘাটের দীপান্বিতাদের সঙ্গে। বিয়ের পরে হানিমুনে কাশ্মীর গিয়েছিলেন ওই দম্পতি। পরিবার সূত্রে খবর, গত 17 এপ্রিল তারা বাড়ি থেকে বেরিয়েছিলেন। জঙ্গি হামলার দিন তারা ছিলেন পেহেলগাঁওতেই। সেদিনে ঘোড়ায় চড়ে স্পটে যাওয়ার সময় এলো পাথারি গুলির খবর জানতে পারেন তারা। কোনো মতরে ফিরে আসেন হোটেলে। আতঙ্কে সারাদিন হোটেল বন্দী ছিলেন, রাতে খাবার পর্যন্ত জোটেনি। এদিকে টিভিতে জঙ্গি হামলার ঘটনা জানতে পেরে চিন্তিত হয়ে পড়েন অনুরাগের বাবা মৃণাল চন্দ্র মণ্ডল ও মা মিনতি মণ্ডল সহ আত্মীয় স্বজনেরা। ফোনে যোগাযোগ করতে না পেয়ে সারা রাত অনিদ্রায় কাটে পরিবারের। অবশেষে বুধবার সকালে বাড়িতে ফোন করেন ওই দম্পতি। সুরক্ষিত রয়েছেন বলে জানান তারা। স্বস্তির নিঃশ্বাস ফেলেন পরিবারের সদস্যরা। জানা গিয়েছে নবদম্পতি এদিন শ্রীনগর ফিরে এসেছেন। বাড়ি ফিরে আসার চেষ্টা করছেন তারা। এদিকে ওই নবদম্পতির কাশ্মীর ঘুরতে যাওয়ার ঘটনা জানতে পেরে বাড়িতে পৌঁছয় বালুরঘাট থানার পুলিশ ও স্থানীয় কাউন্সিলর দীপান্বিতা দেব সিংহ। তারা পরিবারের কাছে খোঁজ খবর নেন। অনুরাগের বাবা মৃণাল চন্দ্র মণ্ডল বলেন, আরো কদিন সেখানে থাকার কথা ছিল ছেলে বৌমার। এই ঘটনার পর বাড়ি ফিরে আসছে। ওরা না ফেরা পর্যন্ত চিন্তামুক্ত হতে পারছি না। শহর কলকাতায় গরমের দাপটে প্রাণ ওষ্ঠাগত। লাফিয়ে লাফিয়ে বাড়ছে সর্বোচ্চ তাপমাত্রা। মঙ্গলের পর বুধবারেও কলকাতায় ফের তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। সকালের দিকে আংশিকভাবে শহরের আকাশে হালকা মেঘ থাকলেও 9টার পর থেকে চড়বে রোদ। ফলে ঘেমে নিয়ে নাজেহাল হতে হবে আমজনতাকে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মোতাবেক আজ বুধবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছুঁতে পারে 37 ডিগ্রি। সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 28 ডিগ্রির আশেপাশে। গতকাল মঙ্গলবার কলকাতার এই সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল যথাক্রমে 35 ডিগ্রি, 29.2 ডিগ্রি। স্বাভাবিকের তুলনায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল 3 ডিগ্রি বেশি। অন্যদিকে বুধবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় রয়েছে তাপপ্রবাহের সতর্কতা। ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান ও বীরভূম জেলার কোন কোন জায়গাতে তাপপ্রবাহ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। এই জেলাগুলিতে আজ তাপমাত্রা থাকতে পারে 40 ডিগ্রির আশেপাশে। অন্যদিকে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। সপ্তাহান্তে এই জেলাগুলিতে বৃষ্টিপাত হয়ে সাময়িক স্বস্তি ফেরাতে পারে। নাবালিকাকে ধর্ষণের দায়ে যুবককে 20 বছর কারাদণ্ডের সাজা দিল আদালত। বুধবার জলপাইগুড়ির বিশেষ পক্সো আদালতের বিচারক রিন্টু সুর এই সাজা ঘোষণা করেছেন। জানা গিয়েছে ঘটনাটি 2021 সালের ওই বছর 29শে জানুয়ারি ধূপগুড়ি থানায় এক নাবালিকার নিখোঁজ ডায়েরি করে পরিবার। লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে প্রায় 1 মাস পর মেয়েটির খোঁজ পায় পুলিশ। জানা যায় ধূপগুড়ির একটি বাড়িতে মেয়েটিকে আটকে রেখেছিল অভিযুক্ত। সেখানেই তাকে একাধিকবার ধর্ষণ করা হয়। ওই বাড়ি থেকে নাবালিকাকে উদ্ধারের পাশাপাশি যুবককেও পাকড়াও করেছিল পুলিশ। পরবর্তীতে নাবালিকার ডাক্তারি পরীক্ষার পর জানা যায় যে সে অন্তঃসত্ত্বা। তদন্তে নেমে পুলিশ জানতে পারে মেয়েটি অভিযুক্তের পূর্ব পরিচিত। কোনোভাবে তাকে ফুসলিয়ে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়েছিল। আদালতে মামলা উঠলে মোট 11 জন সাক্ষ্য দেন। সমস্ত তথ্য প্রমাণ বিচার করে বিচারক যুবককে দোষী হিসেবে চিহ্নিত করে এবং 20 বছরের জেল সঙ্গে 50,000 টাকা জরিমানা অনাদায়ে আরও 2 মাসের জেলের নির্দেশ দিয়েছেন। পাশাপাশি ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিসেস অথরিটিকে নির্যাতিতা নাবালিকাকে 5 লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে নির্দেশ দেওয়া হয়েছে। গরম চরমে ও সঙ্গে থাকবে অস্বস্তি। কলকাতাতেও গরম ও অস্বস্তিকর আবহাওয়া জারি থাকবে। বুধবার আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলের অধিকর্তা সোমনাথ দত্ত এই খবর জানিয়েছেন। তিনি বলেন, বৃহস্পতিবার ও শুক্রবার পশ্চিমের 4-5 জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি। উত্তরবঙ্গের নিচের দিকে 3 জেলায় গরম ও অস্বস্তি বজায় থাকবে। রবিবার থেকে মঙ্গলবার ঝড় বৃষ্টির সম্ভাবনা। বুধবার পশ্চিমের জেলায় 40 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি তাপমাত্রা থাকবে। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বীরভূম, মুর্শিদাবাদ এই 7 জেলাতে তাপপ্রবাহের মতো পরিস্থিতি। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই গরম চরমে উঠবে। বৃহস্পতিবার তাপপ্রবাহের সতর্কতা থাকবে পশ্চিম বর্ধমান, বীরভূম এবং বাঁকুড়া জেলাতে। এই জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে 2-1 জায়গায় 40 ডিগ্রির বেশি তাপমাত্রা এবং স্বাভাবিকের তুলনায় তা 5 ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি থাকতে পারে। পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর জেলাতে তাপপ্রবাহের পরিস্থিতি থাকতে পারে। কলকাতা সহ বাকি জেলাতে গরম ও অস্বস্তি চরমে উঠবে। শুক্রবারে গরমে জ্বলবে দক্ষিণবঙ্গ, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি থাকবে। ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া এবং মুর্শিদাবাদ জেলাতে তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হবে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই গরম ও অস্বস্তি চরমে থাকবে।
শনিবারে তাপমাত্রার মতো পরিস্থিতি পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এই 7 জেলাতে বিক্ষিপ্তভাবে তাপমাত্রার সতর্কবার্তা। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি সব জেলাতেও গরম ও অস্বস্তি চরমে উঠবে। উত্তরবঙ্গের উপরের দিকের জেলা দার্জিলিং সহ 5 জেলাতে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা। খুব হালকা বৃষ্টি বিক্ষিপ্তভাবে হতে পারে, তবে মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরের মতো নিচের দিকে 3 জেলাতে গরম ও অস্বস্তি বাড়বে। শনিবার পর্যন্ত গরম ও অস্বস্তি থাকবে মালদা সহ 3 জেলাতে। শনিবার পশ্চিমের কয়েকটি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা। রবিবার থেকে মঙ্গলবার বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হবে রাজ্য জুড়ে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে দমকা ঝড় বাতাস বইবে। রাজ্যের সব জেলাতেই সাময়িক মিলবে কিছুটা স্বস্তি। কাশ্মীরের পেহেলগাঁও জঙ্গি হামলা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা দেশ জুড়ে। ওই হামলায় প্রাণ হারিয়েছেন বেশ কয়েকজন, আহতের সংখ্যাও নেহাত কম নয়। আর এই ঘটনার রেশ এসে পৌঁছেছে পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটে। রবীন্দ্রনগর এলাকার বাসিন্দা অনুরাগ মণ্ডল ও তার স্ত্রী দীপান্বিতা দে সদ্য বিবাহিত এক দম্পতি। গত 16 এপ্রিল বিয়ের পর তারা হানিমুনে গিয়েছিলেন কাশ্মীরে। দুর্ভাগ্যবশত হামলার সময় তারা উপস্থিত ছিলেন পেহেলগাঁওতে। ফলে স্বাভাবিকভাবেই আতঙ্কিত উদ্বিগ্ন হয়ে পড়েন তাদের পরিবার ও আত্মীয় স্বজনেরা। তবে খানিকটা স্বস্তির খবর এসেছে অনুরাগের তরফ থেকে। তিনি ফোনে জানান, হামলার সময় তারা চরম আতঙ্কের মধ্যে পড়লেও পরে নিরাপদে হোটেলে ফিরে আসতে পেরেছেন। ভারতীয় সেনাবাহিনীর সহায়তায় আজ তাদের শ্রীনগরে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে। এই ঘটনার পর অনুরাগের মা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, তিনি মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রী উভয়ের কাছেই আবেদন জানিয়েছেন যেন কাশ্মীরে আটকে পড়া সমস্ত পর্যটক, বিশেষত তরুণ তরুণীদের দ্রুত উদ্ধার করে নিরাপদে ফিরিয়ে আনা হয়। তিনি জানান, আমার ছেলে আর ছেলের বউ ঠিক আছে জেনেও মনটা শান্ত হচ্ছে না। তারা ঠিক যেমন আছে, মানসিকভাবে কেমন আঘাত পেয়েছে তা ভাবতেই গা শিউরে উঠছে। তবে আজ সকালে অনুরাগের সঙ্গে কথা হওয়ায় কিছুটা স্বস্তি পেয়েছেন পরিবারের সদস্যরা। এখন অপেক্ষা কতক্ষণে ঘরের ছেলে ও বৌমা সুস্থ শরীরে ফিরে আসে। ঠাকুর ঘরে একটানা প্রার্থনা জানিয়ে যাচ্ছেন তাদের ফিরিয়ে দেওয়ার আর্জি জানিয়ে। পেহেলগাঁওয়ে নিরীহ পর্যটকদের উপরে জঙ্গি হামলার জবাব কিভাবে দেওয়া হবে তা চূড়ান্ত করতে বুধবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে শুরু হয়েছে নিরাপত্তা সংক্রান্ত মন্ত্রী গোষ্ঠীর বৈঠক। উচ্চ পর্যায়ের ওই বৈঠকে উপস্থিত রয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহ, বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। গতকাল মঙ্গলবার মিনি সুইজারল্যান্ড হিসেবে পরিচিত অনন্তনাগের পেহেলগাঁওয়ের বৈশারণের এক রিসর্টে অতর্কিতে হামলা চালিয়ে এলোপাথারি গুলিতে 26 জন নিরীহ পর্যটককে খুন করে দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট নামে এক জঙ্গি সংগঠনের সন্ত্রাসীরা। এই ভয়াবহ হামলার খবর পেয়েই সংযুক্ত আরব আমিরশাহী সফর কাটছাট করে বুধবার সকালে দেশে ফেরেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিমানবন্দরে উচ্চ পর্যায়ের বৈঠকে বসেন তিনি। তড়িঘড়ি বৈঠক ডাকা হয় নিরাপত্তা সংক্রান্ত মন্ত্রীগোষ্ঠীর। সন্ধ্যা 6টার পরে প্রধানমন্ত্রীর 7 নম্বর লোক কল্যাণ মার্গের বাসভবনে শুরু হয়েছে ওই বৈঠক। শ্রীনগর থেকে দিল্লি পৌঁছতেই বৈঠকে যোগ দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বৈঠকে ঢোকার মুখে তার হাতে ছিল লাল রঙের একটি ফাইল। সূত্রের খবর, কারা জঙ্গি হামলায় জড়িত, কিভাবে হামলা সংগঠিত হয়েছে সেই সব তথ্য রয়েছে ফাইলটিতে। পেহেলগাঁওয়ের জঙ্গি হানা নিয়ে গতকাল থেকেই ক্ষোভে ফুঁসছেন দেশবাসী। সাধারণ মানুষ থেকে শুরু করে সমাজের বিভিন্ন পেশার বিশিষ্টজনেরা হামলায় জড়িতদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তিসমূলক ব্যবস্থা নেওয়ার দাবিতে সরব হয়েছেন। কেন্দ্রের উপরে বদলা নেওয়ার চাপ ক্রমশই বাড়ছে। কিভাবে বদলা নেওয়া হবে, অর্থাৎ প্রত্যাঘাত করা হবে, সেই রণকৌশল নির্ধারণে নিরাপত্তা সংক্রান্ত মন্ত্রীগোষ্ঠী বৈঠকে বসেছে বলে জানা গিয়েছে। বৈঠকের আগেই কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহ হুঙ্কার দিয়েছেন, জঙ্গিদের এমন জবাব দেওয়া হবে যে সারা জীবন মনে রাখবে। কাশ্মীরে জঙ্গি হামলায় নিহত বিতান অধিকারী ও সমীর গুহর দেহ এলো কলকাতায়। বুধবার রাত 8টা নাগাদ দুজনের দেহ কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছায়। কলকাতা বিমানবন্দরে শেষ শ্রদ্ধা জানিয়ে মৃতদেহ পরিবারের কাছে নিয়ে যেতে রাজ্য সরকারের পক্ষ থেকে উপস্থিত রয়েছেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস। অপরদিকে কলকাতা বিমানবন্দরে হাজির রয়েছেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল ও বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। প্রচুর মানুষ জড়ো হয়েছেন বিমানবন্দরের বাইরে শেষ শ্রদ্ধা জানাতে। কাশ্মীরের পেহেলগাঁওয়ে যে 26 জন পর্যটকের জঙ্গি হামলায় মৃত্যু হয় তার মধ্যে কলকাতায় রয়েছেন 2 জন। মৃতদেহ দুটিকে আলাদা আলাদা কনভয়ে করে নিয়ে আসা হয় বেহালা ও বৈষ্ণবঘাটায়। বাড়িতে কফিনবন্দি হয়ে বৈষ্ণবঘাটার বিতান অধিকারীর মৃতদেহ ফিরতেই গোটা এলাকার মানুষজন শ্রদ্ধা জানাতে সেখানে জড়ো হন। সকলেই কান্নায় ভেঙে পড়েন। মঙ্গলবার সকালেও বাড়ির সঙ্গে কথা বলেছিল বিতান অধিকারী। প্রাকৃতিক দৃশ্য উপভোগ করছেন বলে বাড়ির লোকজনদের জানিয়েছিলেন সে, কিন্তু তার কিছুক্ষণের মধ্যে এই নৃশংস ঘটনা যে ঘটবে তা কেউই বুঝতে পারেনি। পাটুলির বিতান অধিকারীর বাড়িতে বুধবার রাতে তিল ধারণের জায়গা ছিল না। অপরদিকে বেহালায় সমীর গুহর বাড়িতেও মৃতদেহ ফিরলে তার পরিবারের লোকেরা কফিন আঁকড়ে ধরে কান্নায় ভেঙে পড়েন। ভূস্বর্গের স্মৃতি নিয়ে ফেরার কথা ছিল যাদের, তারা ফিরলেন বুধবার রাতে কফিন বন্দী হয়ে। বিধান অধিকারীর বাড়িতে মরদেহ পৌঁছানোর আগেই সেখানে পৌঁছে গিয়েছিলেন সাংসদ সায়নী ঘোষ।